এরা মনে করে যে এইবার আমাদেরকে কংগ্রেসকে হারাতে হবে, এইবার আমাদেরকে সিপিএমকে হারাতে হবে, এইবার আমাদেরকে বিজেপিকে হারাতে হবে। এটা গেল যাতে করে ওই যে তুষ্টিকরণের যে কথাবার্তাগুলো বিজেপি বলে থাকে তাদেরকে সন্তুষ্ট করার জন্য শেরশাবাদীদেরকে এ থেকে বিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমার মনে হয় ঠিক আছে, বৈজ্ঞানিক হতে পারেনি, ডাক্তার হতে পারেনি, ইঞ্জিনিয়ার হতে পারেনি, এসডিও হতে পারেনি, ডিএম হতে পারেনি, কিন্তু একটা অফিসের পিয়ন হওয়ার যোগ্যতা তো ছিল। সেই দিক দিয়ে তো পার্সেন্টেজটাকে বাড়িয়ে দিতে পারতো। হুমায়ুন কবির তিনি বলছেন যে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর এবং নদিয়ার একটা অংশ নিয়ে একটা নতুন রাজনৈতিক দল করতে চলেছেন। আপনি প্রিয় দর্শক, আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি বাংলার কথা, বাংলার দৃষ্টিভঙ্গিতে। আপনাদের জানিয়ে রাখি, এটি এমন একটি অনুষ্ঠান যেখানে বিভিন্ন বিষয় নিয়ে, সমাজ, রাজনীতি, শিক্ষা, বিভিন্ন বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আপনাদের জানিয়ে রাখি, আজকে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন উত্তরবঙ্গের বিশিষ্ট লড়াকু সংগ্রামী মানুষ, বিশিষ্ট শিক্ষক মাসরুল আলম স্যার রয়েছেন। স্যারকে স্বাগত জানাই নিউজ 7 বাংলায়। এবং স্যার, আপনি কি মনে করেন যে বর্তমানে কেবল আপনারা সংখ্যালঘুদের নিয়ে বিভিন্ন লড়াই সংগ্রাম করে যাচ্ছেন, সেই জায়গায় দাঁড়িয়ে সংখ্যালঘু সমাজ শিক্ষা, স্বাস্থ্য এবং চাকরির ক্ষেত্রে কতটা পিছিয়ে রয়েছে? আসলে যে আমাদের যে বাংলার বিশেষ করে সংখ্যালঘু সমাজ পিছিয়ে রয়েছে, এটা বলার জন্য আলাদা করে কিছু বলার নেই। সাচার কমিটির রিপোর্টে সেটা পরিষ্কার হয়ে গেছে যে পশ্চিমবাংলার যে সংখ্যালঘু সমাজ, এই সংখ্যালঘু সমাজ তফসিলি জাতি এবং উপজাতিদের থেকেও অনেক পেছনে পড়ে রয়েছে। ফলে শিক্ষার ক্ষেত্রে হোক, চাকুরির ক্ষেত্রে হোক 2%, 2.5% মানুষ চাকুরি করে, অথচ পশ্চিমবাংলায় প্রায় 30% সংখ্যালঘু সমাজের মানুষ। ফলে এইরকম এক পরিস্থিতিতে যদি রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে এই সমাজকে যদি এগিয়ে নিয়ে আসা না হয়, তাহলে তো সমস্যা হবেই। যাকে তুমি পিছনে ফেলে দিচ্ছ সে তোমাকে পেছনে টানবেই। সে জায়গায় দাঁড়িয়ে কি বলে সংখ্যালঘুদের শোষণ করা হচ্ছে রাজনীতির মাধ্যমে? বিভিন্ন সময় দেখা গেছে অনেকেই বলে থাকেন যে বাম আমলে বামেরা কি বলে সংখ্যালঘুদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে এবং বর্তমানে সেটা তৃণমূল ব্যবহার করছে ভোট ব্যাংক। আপনি কি মনে করছেন? হ্যাঁ, এই কথাটার মধ্যে কিছুটা তো সত্যতা আছে, কিন্তু একবারে যে কথাটা যেইভাবে অপবাদটা দেওয়া হয় যে মুসলিমরা ভোট ব্যাংক হিসাবে থাকছে, তা নয়। কারণ কারো কোথাও মুসলমানরা ভোট দেয় না, তারা বিচার বিবেচনা করে ভোট দেয়, এবং সমস্ত রাজনৈতিক দলেও কিছু কিছু মানুষ রয়েছে। সমস্যাগুলো এমনভাবে সৃষ্টি করা হয়, তখন মুসলিমরা একটা জায়গায় ভোট দিতে বাধ্য হয়। এখন ইদানিং যেমন বিজেপি, কোনো কথা নেই, বলা নেই, কওয়া নেই, 1.5 কোটি মুসলমান রোহিঙ্গা বাংলাদেশি এসে ঢুকে গেছে। তো এই ধরনের কথাবার্তা বললে, কিংবা গত নির্বাচনের আগে অমিত শাহ বারবার এসে বললেন যে 2 কোটি ঘুষপেটি রয়েছে এই পশ্চিমবাংলায়, তাদেরকে আমরা ক্ষমতায় আসলে বিতাড়িত করব। তো সাধারণ মুসলিম সমাজের মানুষ তো একটু চিন্তিত হয়, এবং তাদের আচরণগুলোও তাই। ফলে এই জন্য তখন ভোটটা একটা দিকে ঝুঁকে যায়। সমস্যা যেই জায়গায় রয়েছে যে আজকে সংখ্যালঘুদের পেছনে পড়ার কারণ শুধু রাজনীতি বা ভোট ব্যাংক বা বিভিন্ন দলের আচরণ তা নয়। সংখ্যালঘু সমাজের মানুষেরও কিছু রাজনৈতিক ত্রুটি ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে রয়েছে। সেইটা হচ্ছে যে পশ্চিমবাংলার মুসলমানেরা সাধারণত, আমি বলি, বা তফসিলি জাতি, উপজাতি এবং ওবিসি সমাজের মানুষ, এরা মনে করে যে এইবার আমাদেরকে কংগ্রেসকে হারাতে হবে, এইবার আমাদেরকে সিপিএমকে হারাতে হবে, এইবার আমাদেরকে বিজেপিকে হারাতে হবে। এটা গেল দলগত অবস্থান। আবার ব্যক্তিগত অবস্থানেও আসে, এইবারে অমুককে হারাতে হবে, এইবার তমুককে হারাতে হবে। তো অর্থাৎ এখানকার সংখ্যালঘু সমাজের মানুষ চিরকাল শুধু হারানোর রাজনীতিটাই করে আসে, কিন্তু একবারের জন্য ভাবলো না আমাকে জিততে হবে, আমার প্রতিনিধিকে পাঠাতে হবে, আমার কণ্ঠস্বরকে পাঠাতে হবে, আমার দাবি দেওয়া যারা তুলে ধরবে, এই রকম মানুষকে, এই রকম দলকে বিধানসভায়, লোকসভায় পাঠাতে হবে। এই ধরনের কোনো চিন্তাভাবনা না আসার ফলে আজকে সংখ্যালঘু সমাজের মানুষের যে বঞ্চনা, যে শোষণ, যে অবহেলা, সেই কথাটা প্রকৃত অর্থে তুলে ধরা সম্ভব হয় না। স্যার, বর্তমানে দেখা যাচ্ছে যে ভরতপুর মুর্শিদাবাদের বিধায়ক
হুমায়ুন কবির তিনি বলছেন যে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর এবং নদিয়ার একটা অংশ নিয়ে একটা নতুন রাজনৈতিক দল করতে চলেছেন। আপনি কি মনে করেন যে মুসলমানদের বা সংখ্যালঘুদের নিয়ে কি বর্তমানে আলাদা মঞ্চ, আলাদা সংগঠন বা আলাদা রাজনৈতিক দলের প্রয়োজন রয়েছে? রাজনৈতিক দলের প্রয়োজনীয়তাটা তো রয়েছে, কিন্তু সেটার একটা রাজনৈতিক দল করতে গেলে তার যে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক যে বাস্তবতা, যে বিষয়গুলো রয়েছে সেগুলো বিচার বিশ্লেষণ করার দরকার। কারণ একটা রাজনৈতিক দল করতে গেলে মাস, মানি, মাফিয়া, মিডিয়া, এতগুলো জিনিসের প্রয়োজন। এই জিনিসগুলো এই মুহূর্তে কোনো সংখ্যালঘু সমাজের মানুষের কাছে বা কোনো দলের কাছে আছে বলে আমার মনে হচ্ছে না। কিন্তু যে কথাটার উপরে আমি বেশি গুরুত্ব দিতে চাই সেইটা হচ্ছে যে 294টা আসন বিধানসভাটা যদি আমরা ধরি, তো 294টা আসনে এমন কোনো আচরণ করা উচিত নয় যার ফলে বিজেপি লাভবান হয়ে যায়। কিন্তু এটাও মনে রাখতে হবে যে আজকে তৃণমূল হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক বা যে কোনো রাজনৈতিক দল হোক, তারা কিন্তু এই তফসিলি জাতি, উপজাতি, আদিবাসী, সংখ্যালঘু, ওবিসি সমাজের কথা কিন্তু বিধানসভায়, লোকসভায় বলে না। ফলে এইরকম কণ্ঠস্বরকে পাঠাতে হবে। আমার মনে হয় যে যদি গোটা পশ্চিমবাংলায় 10 থেকে 15টা আসনে এই সমস্ত পিছিয়ে পড়া যে সমস্ত গণসংগঠন আছে বা এনডিএ, ইন্ডিয়া জোটের বাইরে যে সমস্ত রাজনৈতিক দল আছে, তারা মিলিতভাবে যদি এইরকম 10 থেকে 20টা আসনে লড়াই করলো, বাকিগুলোতে বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস লড়াই করে সরকার গঠন করুক, তাতে আপত্তি নেই। কিন্তু আমি ধরে নিলাম যে পশ্চিমবাংলায় 284টা আসন, 10টাকে মাইনাস করে নেওয়া হলো। এই 10টা আসনে যদি আমাদের প্রতিনিধিরা যায়, আমাদের কথা বলে, তাহলে কিন্তু একটা যে এই যে পিছিয়ে পড়ার যে ব্যাপারটা, আমাদের যে পিছিয়ে পড়ার যে পরিসংখ্যান, আমাদের পিছিয়ে পড়ার যে কারণসমূহ, এইগুলো যদি আইনসভায়, বিধানসভায়, লোকসভায় এই কথাগুলো তুলে ধরার মানুষ হয়, তাহলে কিন্তু সমস্যাটা অনেক সমাধান হবে। রইল হুমায়ুন কবির সাহেবের যে ব্যাপারটা আপনি জিজ্ঞেস করলেন নতুন দলে, আমার ব্যক্তিগতভাবে ওনার একটা পরিচয় রয়েছে, বন্ধুত্ব রয়েছে। প্রশ্ন হচ্ছে যে উনি একটা রাজনৈতিক দলের সঙ্গে এখনও যুক্ত এবং মাঝে মাঝে তিনি এই ধরনের কথাবার্তা বলেন। ফলে আমরা জন আন্দোলনের মানুষ, রাজনীতি, ভোটের রাজনীতিটা আমাদের কাছে তেমন রপ্ত নয়। কিন্তু যদি হুমায়ুন কবির এই ধরনের চিন্তাভাবনা, অর্থাৎ আমাদের চিন্তাভাবনা যেই জিনিসটা আমরা করছি, সেই চিন্তাভাবনায় যদি সে এগিয়ে আসে, আমার মনে হয় যে সংখ্যালঘু সমাজের মানুষ এই ধরনের একটা প্ল্যাটফর্ম খুঁজছে যে আমাদের হয়ে কে বলবে বিধানসভায়। তো আমরা আগে সে কি করছে না করছে সেটা অবশ্যই আমরা দেখব। দেখার পরে তারপরে পর্যালোচনা, বিচার বিশ্লেষণ হবে। কিন্তু আমি বারবার একটা আবেদন করব যে নিজস্ব প্রতিনিধি বিধানসভায় পাঠানো। আচ্ছা স্যার, আপনাদের মতো অনেককেই দেখা গেছে যে মানে বিভিন্ন সময়ে আপনারা দীর্ঘদিন ধরে সংখ্যালঘুদের নিয়ে বিভিন্ন আন্দোলন করেছেন, বিভিন্ন লড়াই করেছেন এবং এখনও বর্তমানে অকাপ ইস্যু থেকে নিয়ে ওবিসি, এ ক্যাটাগরি থেকে নিয়ে বি ক্যাটাগরি যে শিষ্যবাদী সম্প্রদায়, সেসব বিষয় নিয়ে আপনারা আইনি লড়াই করছেন, মাঠে লড়াই করছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা বর্তমানে কতটা সফল মনে করছেন নিজেকে, যেসব বিষয়গুলো নিয়ে লড়াই করে আপনারা কতটা সফল হতে পেরেছেন? সফলতা তো এসেছে আমাদের কাছে, সফলতা নেই তা নয়। অ্যাকচুয়ালি আমাদের যে সংগঠন, আমি তো ব্যক্তিগতভাবে ন্যাশনাল অ্যালায়েন্স অফ পিপুলস মুভমেন্টের ন্যাশনাল কনভেনার, যেটা হেডেড বাই মেধা পাটেকার। আবার ইউনাইটেড গার্জিয়ান কাউন্সিলের আমি হলাম সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গে। আমাদের এই সংগঠনের মধ্যে কিছু কলেজের প্রিন্সিপাল, অধ্যাপক, ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং প্রচুর শিক্ষিত মানুষ এই সংগঠনের সঙ্গে যুক্ত। আমরা মূলত এনআরসি বিরোধী একটা মুভমেন্ট থেকে উঠে আসছিলাম। তার পরবর্তীকালে একের পর এক ইস্যু যখন সংখ্যালঘুদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং এনআরসি মুভমেন্ট যখন স্থগিত হয়ে গেল, তারপরে দেখলাম আমরা যে পশ্চিমবাংলার সংখ্যালঘুদের সবথেকে বড় সমস্যা হচ্ছে শিক্ষা। অর্থাৎ সংখ্যালঘুদের সমস্যা কি? শিক্ষা। সংখ্যালঘুদের সমস্যা কি? শিক্ষা। সংখ্যালঘুদের সমস্যা কি? শিক্ষা। 3বার শিক্ষা সমস্যার পরে অন্যান্য সমস্যাগুলো উঠে আসে। আমরা রেসিডেন্সিয়াল ইংলিশ মিডিয়াম স্কুল খোলার জন্য আমরা
রাজ্য সরকারের কাছে আবেদন করেছি তেলেঙ্গানা মডেলে যাতে পশ্চিমবাংলায় স্কুল তৈরি করা হয়, সেই প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি ওয়াকফ নিয়ে যে আন্দোলন সংগঠিত হলো এবং যে আইনি লড়াই, সেই লড়াইয়ে আমি ব্যক্তিগতভাবে একজন আবেদনকারী ইউনাইটেড গার্জিয়ান কাউন্সিলের পক্ষ থেকে। আবার আপনার যে ওবিসি নিয়ে যে সংকটটা তৈরি হলো, সেখানেও এসএলপি দাখিল করেছি আমরা। একইভাবে আজকে এসআইআর নিয়ে যে সমস্যা বিহারের জায়গায়, সেখানেও সুপ্রিম কোর্টে আমাদের সংগঠনগতভাবে আমাদের সহ-সংগঠনরা আইনি লড়াই লড়ছে। অর্থাৎ আমরা একদিকে যেমন আইনি লড়াই লড়ছি, তেমনিভাবে সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোকে কিভাবে এগিয়ে নিয়ে আসা যায়, তাদের সামাজিক দিক থেকে, শিক্ষার দিক থেকে এবং আইনি সহযোগিতা দিয়ে এবং রাজনৈতিকভাবে সচেতন কিভাবে করানো যায়, সেই প্রচেষ্টা আমরা করছি ইউনাইটেড গার্জিয়ান কাউন্সিলের পক্ষ থেকে। আপনি একটা কথা জিজ্ঞেস করলেন যে শেরশাবাদীদেরকে এ থেকে বিতে নিয়ে যাওয়া। সমস্যাটা হচ্ছে এই জায়গায় যে আমি তো উত্তরবঙ্গ অনগ্রসর মুসলিম সংগ্রাম সমিতি যখন শুরু হয়েছিল 95 সালে যোগেন্দ্র যাদবের এবং যুগল কিশোর রায়বিয়েতের পরামর্শে, তখনই আমরা নস্বর শেখ এবং শেরশাবাদী সমাজকে ওবিসি আমরাই প্রক্রিয়া চালিয়ে ওবিসি করেছিলাম। তারপরে বেশ কিছু উত্তরবঙ্গের জনজাতিকে আমরা ওবিসি তালিকাভুক্ত করেছিলাম। এখন এইবারে যেই জিনিসটা হলো যে 2010-এর পরের লোকদেরকে নিয়ে মামলা হলো এবং সেই সার্টিফিকেট যে কোনো কারণে হোক একতরফাভাবে বা আমাদের কথা শোনা হলো না শুনিয়ে হাইকোর্ট একটা জাজমেন্ট দিল। সেই জাজমেন্ট সুপ্রিম কোর্টে আপিল হলো। পরবর্তীকালে তড়িঘড়ি করে আবার পশ্চিমবঙ্গ সরকার একটা বেঞ্চমার্ক সার্ভে করলেন। সার্ভে করে অর্থাৎ 2010-এর আগের কমিউনিটিগুলোকেও এই এ এবং বি তালিকায় নিয়ে আসলেন। এখন যেটা সমস্যা হয়েছে যে শেরশাবাদী সমাজের মানুষ এ তালিকায় ছিল এবং সেটা একটা পজিটিভ দিক ছিল যে ম্যাক্সিমাম সংখ্যালঘু সমাজ এতে ছিল, হিন্দু সমাজের মানুষও ছিল। আবার বিতে ম্যাক্সিমাম হিন্দু সমাজের মানুষ ছিল, কিছু মুসলিম সমাজেরও মানুষ ছিল। এইবারে যেটা করলো যে 1994 সালে যে যাদব, সদগোপ এবং ঘোষ এই কমিউনিটিগুলো যে ওবিসি ছিল, কারণ একটা জিনিস বারবার বিজেপি বা ওই আত্মদ্বীপের পক্ষ থেকে যে মামলাটা করা হয় যে মুসলমানদেরকে ওবিসি করা হয়েছে, বিষয়টা তা নয়। জনসাধারণের কাছে পৌঁছানো যায় না, যে আমাদের মিডিয়া সেইভাবে সক্রিয় নয়। অ্যাকচুয়ালি 1993 সালে যখন পশ্চিমবঙ্গে ব্যাকওয়ার্ড কমিশন হলো, সেই কমিশন হওয়ার পরে ফার্স্ট রাউন্ডেই কিন্তু যেগুলো হিন্দু কমিউনিটির মানুষ ছিল তাদেরকে ওবিসি তালিকাভুক্ত করে নেওয়া হয়, মুসলমানদেরকে করা হবে। তো তারপরে মুসলমানরা আমরা বিভিন্ন জায়গায় নিবেদন করলাম, কমিশনের কাছে গেলাম, বারবার গেলাম, গিয়ে নস্বর শেখদেরকে প্রথম আমরা ওবিসি করি এবং প্রথম ওবিসি সার্টিফিকেটটা বাংলার ক্ষেত্রে যদি কোনো মুসলমান পেয়ে থাকে সেই ব্যক্তিটা হচ্ছে আমি। তো এইভাবে একের পর এক কমিউনিটিকে আমরা ওবিসি তালিকাভুক্ত করলাম। তো একইভাবে 10-এর পরে যে কমিউনিটিগুলোকে নেওয়া হয়েছে, তো স্বাভাবিক কারণে হিন্দুগুলো তো ইতিপূর্বেই ওবিসি তালিকাভুক্ত হয়েছে। ফলে মুসলিমের যে জনজাতিগুলো, পিছিয়ে পড়া জনজাতিগুলো, তারা 10-এর পরেও দক্ষিণবঙ্গের কিছু কমিউনিটি ওবিসি তালিকাভুক্ত হয়েছে। এইবারে প্রশ্ন যে 1994 সাল থেকে যে যাদব, সদগোপ, ঘোষ এরা ওবিসি সংরক্ষণ পেয়ে আসলো, আর 2001 সালে যে কমিউনিটি পেল বা 2010-এ যে কমিউনিটিটা ওবিসি পেল, তারা রাতারাতি ফরওয়ার্ড হয়ে গেল। আর 94 সাল থেকে যারা ওবিসি সংরক্ষণ পেল তারা আরও মোর ব্যাকওয়ার্ড হয়ে গেল। আসলে এটা একটা ব্যালেন্স করার একটা কাজ হয়েছে, এটা একবারে অবৈজ্ঞানিক হয়েছে এবং আমার মনে হয় এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, যাতে করে ওই যে তুষ্টিকরণের যে কথাবার্তাগুলো বিজেপি বলে থাকে তাদেরকে সন্তুষ্ট করার জন্য শেরশাবাদীদেরকে এ থেকে বিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমার মনে হয় যে শেরশাবাদীগুলোকে পুনরায় এতে নিয়ে আসা এবং যেই সমস্ত 94 সালের বা 1994 থেকে 2001, 2002 বা 2010 পর্যন্ত যে সমস্ত কমিউনিটি, অমুসলিম কমিউনিটি ওবিসি তালিকাভুক্ত হয়েছে তাদেরকে বি কমিউনিটিতে রাখা। তাহলে কি হবে যে আজকে যেটা সমস্যা হবে যে মুসলিমরা পিছিয়ে পড়েছে কেন, মুসলিমদের মধ্যে কি লেখাপড়া নেই? ঠিক আছে,
বৈজ্ঞানিক হতে পারেনি, ডাক্তার হতে পারেনি, ইঞ্জিনিয়ার হতে পারেনি, এসডিও হতে পারেনি, ডিএম হতে পারেনি, কিন্তু একটা অফিসের পিয়ন হওয়ার যোগ্যতা তো ছিল। সেই দিক দিয়ে তো পার্সেন্টেজটাকে বাড়িয়ে দিতে পারতো, যে আজকে যেই লোকটা পিয়ন বা একটা থার্ড গ্রেড ডি গ্রেডের চাকরি করছে, পরবর্তী প্রজন্ম তারা এগিয়ে যেতে পারত, কিন্তু সেই কাজটা তো বাম সরকার বা এই সরকারও করেনি। ফলে যদি এই লোকগুলোকে সংরক্ষণ দিতে হয়, যদি সত্যিকারের মন এবং মানসিকতা থাকে যে আমি নস্য শেখ, শেরশাবাদী বা মল্লিক, সরকার, রাজমিস্ত্রি ইত্যাদি এই কমিউনিটিগুলোকে এগিয়ে নিয়ে আসবো, তাহলে এদের একটা সেপারেট জায়গা করে দেওয়া, করে দিয়ে তাদেরকে সেই সংরক্ষণটা দেওয়া। আমরা জানি চাকরির ক্ষেত্রে যখন ইন্টারভিউগুলো হয়, সেই ইন্টারভিউতে কী ধরনের একটা ব্রাহ্মণ্যবাদী, মনুবাদী চরিত্র কাজ করে, সেই চরিত্রটার সব থেকে বেশি তো পৃথিবীর সমস্ত দেশের সংখ্যালঘুরা ভোগ করে। সেটা ভারতবর্ষের ক্ষেত্রে যেমন এখানকার সংখ্যালঘুদের উপরে বুলডোজার চলছে, বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে বুলডোজার চলছে, পাকিস্তানের সংখ্যালঘুদের উপরে বুলডোজার চলছে। এই বুলডোজারগুলো তো বিভিন্ন জায়গায় চলতেই আছে। ফলে সংখ্যালঘুদের যদি রাষ্ট্রীয়ভাবে যদি এটা কাজ করতে চায়, তাহলে আমার মনে হয় একটা রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া এবং আন্তরিকতার সঙ্গে এই কাজ করা দরকার। আগামী মানে সামনে আগামীতে আপনি কি মনে করেন যে সংখ্যালঘুদের মানে কি পরিবর্তন হতে চলেছে, মানে সামনে আগামীতে সংখ্যালঘুদের কি পরিবর্তন হতে চলেছে সংখ্যালঘু সমাজের? সংখ্যালঘু সমাজের মানুষ বোঝে না এমন ব্যাপার নয়। আমরা যারা শিক্ষিত মানুষ বা যারা একটু ভাবি যে বোধহয় আমরা এই সব বুঝে গেছি, ব্যাপারটা তা নয়। সংখ্যালঘু সমাজের একদম খেটে খাওয়া প্রান্তিক শেষ প্রান্তের শেষ সিঁড়ির মানুষটাও কিন্তু বুঝেছে যে আমাদের উপরে কীভাবে অত্যাচারটা নেমে আসছে। আজকে যেমন সার নিয়ে যে চলছে, দেখবে যে শিক্ষিত লোক অতটা টেনশন নিচ্ছে না, আমি ব্যক্তিগতভাবে টেনশন নিই না, কিন্তু গ্রামের মানুষ, খেটে খাওয়া মেহনতি মানুষ, তারা 2002-এর ভোটার লিস্ট খুঁজে বেড়াচ্ছে, বার্থ সার্টিফিকেট করার জন্য এসডি অফিসে হাজার হাজার মানুষ আজকেও এসে উপস্থিত হয়েছে। ফলে সমস্ত জায়গায় একটা এটা সচেতনতা কিংবা একটা আতঙ্ক এটা কাজ করছে প্রত্যেকটা মানুষের মধ্যে। এইরকমের পরিস্থিতিতে একটা সঠিক গাইডলাইন দেওয়া দরকার, একটা সঠিক সংখ্যালঘু নেতৃত্বের প্রয়োজন, যেই সত্যিকারের নেতৃত্ব আমাদের গড়ে উঠছে। রাজনীতির ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে যেমন বললাম যে শিক্ষায় বড় সমস্যা, রাজনীতির ক্ষেত্রে সংখ্যালঘুদের বড় সমস্যা নেতৃত্ব, প্রকৃত নেতৃত্ব নেই। আমাদের সমাজের মানুষ যারা নির্বাচিত হয়ে গেছে তারা কিন্তু আমাদের সমাজের প্রতিনিধিত্ব করে না, তারা বিশেষ একটা দলের প্রতিনিধিত্ব করে, বিশেষ একজন ব্যক্তির প্রতিনিধিত্ব করে, বিশেষ একটা আদর্শের প্রতিনিধিত্ব করে, এবং তারা সবাই মোটামুটি ব্রাহ্মণ্যবাদী, মনুবাদী চিন্তাভাবনার যে রাজনৈতিক দলগুলো তাদের দ্বারা প্রভাবিত হয়। কিন্তু আমাদের ভাবনার ক্ষেত্রে, আমাদের চিন্তার ক্ষেত্রে সংখ্যালঘু সমাজের প্রকৃত নেতৃত্ব যতদিন না পর্যন্ত উঠে আসবে, রাজনৈতিক পরিবর্তন কিন্তু হবে না। আচ্ছা, একদমই দর্শক দেখতে পাচ্ছিলেন এই আমাদের নিউজ বাংলার বিশেষ অনুষ্ঠান বাংলার কথা, বাংলার দৃষ্টিভঙ্গিতে একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হলো, এবং স্যার বিভিন্ন বিষয় নিয়ে খুঁটিনাটি পুঙ্খানুপুঙ্খ তিনি আলোচনা করেছেন। স্যারকে অনেক ধন্যবাদ আমাদের এই বিশেষ অনুষ্ঠানে যুক্ত থাকার জন্য, আর আপনাদের সকলকে এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখতে থাকুন নিউজ বাংলা, সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ জাফর।